বলো যে সফট স্কিল খুব দরকার জীবনে, যে মানুষের সঙ্গে কিভাবে কথা বলছি বা সেই অ্যাটিটিউডটা শেখা যায়। সেখানে ঘরে বসে মুখও দেখা যায় না, বা ভিডিও কলে কমিউনিকেশন স্কিল কতখানি গুরুত্বপূর্ণ? কমিউনিকেশন স্কিল আমি তো বলবো খুবই গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে যেন নিজের পক্ষে সামনের মানুষটাকে বুঝিয়ে দেওয়া যায় যে আমি ক্লাউড কম্পিউটিং কি সুবিধা দেয়, যে তাদের কাছে ডেটা সেন্টার থাকে, সেখানে ক্লাউডে ডেটা স্টোর করে রাখা যায়। আর তারা কম্পিউটিং ইঞ্জিন ভাড়া দেয়, মানে একটা কম্পিউটার সেটা ভার্চুয়ালি একটা অন্য জায়গায় রয়েছে, সেটা আমি আমার কম্পিউটার এই দুটো সিপিইউ আনাটাকে বলছি হরাইজন্টাল স্কেলিং, আর একটা সিপিইউর ক্ষমতা বাড়ালাম সেটাকে আমি বলছি ভার্টিক্যাল স্কেলিং। তো এবারে এইগুলো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে নমস্কার, ইতিকথার আসর চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাকে আমার গেস্ট হিসেবে আজকে পেয়েছি, আমাদের সাথেই একসাথে আমরা স্কুলে বড় হয়েছি, পড়াশোনা করেছি, কিন্তু স্ট্রিম যেহেতু আলাদা, আমি আমার চ্যানেল বিভিন্ন পেশার ওপর কাজ করছে, তাই আজকে আমি আমার প্রিয় বন্ধু, আমার একদম পাড়ায় বাড়ি পেয়ে গেছি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার এই স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করেছে, এখন বর্তমানে টিসিএসে রয়েছে, টিসিএসে সিস্টেম ইঞ্জিনিয়ার পদে। প্রথমেই যেটা আমার প্রশ্ন বলার সেটা হচ্ছে, ছোটোবেলা থেকে তুই পড়াশোনা করে বড় হয়েছিস, মোবাইল থেকে তুই অনেকটা দূরে। আমরা যে সময় মোবাইল নিয়ে প্রচণ্ড ঘাঁটাঘাঁটি করেছি, প্রচণ্ড ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব করে বেরিয়েছি, সেই সময় তুই কিছুই করিসনি। নিজেকে এখান থেকে সরালি কি করে? এক্ষেত্রে বলতে গেলে মানে আমার বই পড়ার দিকে একটু ঝোঁক বেশি, তো সেই জন্য আমার মনে হয় যে মানে এখানে মোবাইলে দেখলে কী হয় যে কোনো একটা জিনিস অডিও ভিজুয়ালি দেখা যায় বা রং চঙে জিনিস, সেখানে কল্পনা করার খুব একটা স্পেস থাকে না। তো বই পড়লে কী হয়, সেই জিনিস সেখানে হয়তো কোনো একটা ডেসক্রিপশান লেখা আছে বা বর্ণনা লেখা আছে, সেইটা দেখে আমরা মনে মনে কল্পনা করতে পারি, বা সেটার জন্য একটু মনোযোগের মানে নিজেকেই চিন্তা করতে হয়, যে জিনিসটা বুঝতে গেলেই নিজেকে কল্পনা করতে হয় বা মনোযোগ দিতে হয়। তো এইভাবে আমার মনে হয় যে মনোযোগ বিল্ড হয়। এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার এই সাবজেক্টটা কেন বেছেছিস? আরও তো অনেক সাবজেক্ট ছিল। এটা বলতে গেলে এটা একটু অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। প্রথমে আমার মানে 12-এর পরে যদি বলি, আমার ফিজিক্সের প্রতি আগ্রহ ছিল, কিন্তু তারপর আমি ভেবেছিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, এরকম ভেবেছিলাম। কিন্তু তারপরে আমার মনে হলো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চাকরির খুব একটা সুযোগ সুবিধা কম আছে, আর আছে আমি বলবো না যে নেই, কিন্তু কম একটু। তো সেদিক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির সুযোগ সুবিধা আছে, এবার ফাইন্যান্সিয়ালি হেল্প করার দিকও হোক, আর নিজের ব্যক্তিগত একটা আগ্রহ ছিল যে একটা কম্পিউটারে আমরা কাজ করি, কত সহজে কাজটা হয়ে যায়, তো সেটার যে পেছনে কি হয় সেটা আমার জানার একটা আগ্রহ ছিল ছোটোবেলা থেকে। তো সেই জন্য আমি ভাবলাম যে যখন আমার ওই পথে এগোনোর খুব একটা বেশি সম্ভাবনা নেই, তাহলে আরেকটা আমার সেকেন্ড ইন্টারেস্টকে ফলো করা যায়। এই সাবজেক্টটা নিয়ে তো অনেকেই আমাদের বন্ধুদের মধ্যে পড়াশোনা করেছে। কিংসুকু মনে হয় তাই? না, কিংসুক করেনি, কিংসুক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে। অরিজিৎ করেছে। আর কেউ আছে আমাদের বন্ধুদের মধ্যে? হ্যাঁ, সৈকত মুখার্জি বলে একজন আছে। সে তো এখানে থাকে না, সে বাইরেই, বাইরে কথা হচ্ছিল, এখানে থাকে না। এবার বলি তো, ওয়ার্ক ফ্রম হোম বেশি ভালো লাগে না ওয়ার্ক ফ্রম অফিস? যদি পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত বলি, আমার তো মনে হয় ওয়ার্ক ফ্রম অফিসই বেশি ভালো হবে, কারণ সেখানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা পাওয়া যাবে। কারণ আমার যে সিনিয়র লিড বা তাদের সঙ্গে এখানে একটা ভালো কথা বলা ভালো, যে সফট স্কিল খুব দরকার জীবনে, যে মানুষের সঙ্গে কীভাবে কথা বলছি বা সেই অ্যাটিটিউডটা শেখা যায়। সেখানে ঘরে বসে মুখও দেখা যায় না, বা ভিডিও কলে আসলে পরে সেরকম মানে সামনাসামনি কথা বললে যে ইন্টারাকশানটা ভালো হয়, সেই ইন্টারাকশানটা হয় না, নিজেদের মধ্যে সেই র্যাপো বিল্ডটা ভালো হয় না। সেই জন্য অসুবিধে হয় একটু কাজের ক্ষেত্রে, যে সে আমাকে বোঝে না, ও মানে আমি তাকে বুঝতে পারি না। ওয়ার্ক ফ্রম অফিসে কি মানে ক্যামেরা সিস্টেমের সাথে কি ক্যামেরা লাগাতে হয়? লাগাতে হয় না, যে ল্যাপটপ কাজ করতে দেয় কোম্পানি, সেখানে ক্যামেরা আগে থেকেই লাগানো থাকে, কিন্তু সবসময় এটা নয় যে ক্যামেরা অন করেই কাজ করতে হয়, এটা ভুল। যখন কোনো মিটিং হয় বা সেরকম দরকার হয় যে যেখানে ভিডিও আসার প্রয়োজন আছে, সেই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র ভিডিও অন করার দরকার হয়।
আর ওয়ার্ক ফ্রম হোম যদি বলি, ওয়ার্ক ফ্রম হোমের ভালো দিক হলো যে ফ্যামিলির সাথে টাইম কাটানো যায়, ঘরের কাজ করতে করতে অফিসের কাজ করা যায়, কিন্তু এতে ঠিক মানে কাজ করার ক্ষেত্রে যে মনোযোগটা সেটা একটু বিঘ্নিত হয়। সিএসসি প্রোগ্রামিংটা কি? আচ্ছা, প্রোগ্রামিং বলতে গেলে এটা হলো যে মানে কাউকে একটা ইনস্ট্রাকশন দেয়া, যে সেট আপ ইনস্ট্রাকশন। কোনো একটা কাজ করতে গেলে তার তো কিছু পদ্ধতি আছে যে এইটার পরে এইটা করতে হয়, তারপরে এইটা করতে হয়, সেই যে আমরা ইনস্ট্রাকশনটা লিখি সেই সেট আপ ইনস্ট্রাকশনটাকেই বলছি প্রোগ্রামিং করা। মানে তাকে আমি প্রোগ্রাম বলে দিচ্ছি যে এইটা আমার চাই আর এটা এইভাবে করতে হবে। এটা এবার বলি যে ওয়েবসাইট, সেটা তৈরি করতে কি কি মেটেরিয়াল লাগে? যেমন বিভিন্ন টেকনোলজিতে করা যায়। ওয়েবসাইটের যদি ফ্রন্ট এন্ড বলি তাহলে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো লাগে। আর এগুলোর জন্য আরও অ্যাডভান্সড যারা আরও ভালো সুন্দর রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের জন্য React.js আছে, React.js আছে, Angular.js আছে। React.js লাইব্রেরি আর Angular.js ফ্রেমওয়ার্ক রয়েছে, তো এগুলো দিয়ে সুন্দর ফ্রন্ট এন্ড ডিজাইন করা যেতে পারে। এইখানে তোদের কাজটা কি শুধু ফ্রন্টিয়ারে? না না, আমরা সব রকমই করি, ফ্রন্টও করতে পারি আবার ব্যাক এন্ডও করতে পারি। ফ্রন্ট এন্ড বলতে যে একটা তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কেমন রংচঙে হবে, সুন্দর দেখতে হবে, বা একটা এটা তো এখন এআইও করে দিচ্ছে। হ্যাঁ, এআইও করে দিচ্ছে, কিন্তু সেই জিনিসটা ইন্টিগ্রেশনটা এআই ঠিকভাবে করতে পারে না। তো অনেক ক্ষেত্রে কোড হয়তো পাওয়া যায় কিন্তু সেই কোডটা রান করলে সেটা ব্রেক করে যায়, ঠিকভাবে চলে না। তো ওই সেম কোডটাকে যে জানে সে যদি একটু টিউনিং করে নিতে পারে তাহলে অনেক ভালো আউটপুট পেতে পারে। তোদের কাজটাকে এই যে আমরা যে সিস্টেমে বিভিন্ন যে কম্পিউটারে আমরা চালাই, যে এইখানে ধর পাওয়ার বাটন আছে, এইখানে এই আছে, এইটা কি তোরা ঠিক করে দিস? না, এইটা আমরা ডাইরেক্ট ঠিক করি না, আমাদেরই ইঞ্জিনিয়াররা করতে পারে এই সাবজেক্টের স্ট্রিম। এটা আমার কাজ নয়, কিন্তু অন্য মানে কম্পিউটার ইঞ্জিনিয়াররা এটা করে থাকে। আচ্ছা, তো তারা অপারেটিং সিস্টেম যারা ডেভেলপ করে তাদের কাজ এগুলো। তো এটা যে সফটওয়্যারের মধ্যে যেটা, হ্যাঁ, সফটওয়্যারেরই কাজ, ওটাও একটা সফটওয়্যার। ওটা হলো কি এমন একটা সফটওয়্যার যেটা অন্য সমস্ত সফটওয়্যারের কাজকর্মকে নিয়ন্ত্রণ করছে। ঠিক, ওটা মাস্টার সফটওয়্যার বলা যেতে পারে। আর তোদেরটা হচ্ছে ওয়েবসাইটের? হ্যাঁ, ওয়েবসাইটের কাজ কিংবা ছোট ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এই সমস্ত। না, একটা ওয়েবসাইট ধর আমাদের প্রতিনিয়ত অনেক কিছু চেঞ্জ হয়, অ্যাপ্লিকেশন আপডেট হয়, হয়। তোদের কাজ কি শুধু ওটা করে ছেড়ে দেবো, না তারপরেও সেই ব্যাকআপ সাপোর্ট? না, সেই ব্যাকআপ সাপোর্টও থাকে। যে কোনো একটা কোম্পানি যখন ঠিক করে যে হ্যাঁ তারা কোনো একটা জিনিস বানিয়ে দেবে, তারা চেষ্টা করে সেই ক্লায়েন্টের সঙ্গে তাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক। এই লাইনে তাহলে প্রচুর কাজের সুযোগ থাকে। হ্যাঁ, কাজের সুযোগ অনেক আছে এই ক্ষেত্রে। তো এবারে যদি কোনো ইউজারের মনে হয় যে তার এই ফিচারটা দরকার, সে প্রোডাক্ট ওনারকেও বলতে পারে, মানে ক্লায়েন্টের সাইড থেকে একজন থাকেন যিনি মানে আর কি রিকোয়ারমেন্টটা আমাদেরকে দেন যে আমার এই জিনিসটা চাই, তাতে এই ফিচার থাকতে হবে, এইভাবে কাজটা হবে। তো তিনিও আমাদেরকে জানাতে পারেন ডাইরেক্ট যে এইটা অ্যাড করলে ভালো হয়, ইউজাররা ফিডব্যাক দিচ্ছে যে এইটা অ্যাড করতে হবে, তো আমরা সেটা করতে পারি। আর না হলে যদি কোনো ভুল ত্রুটি বেরোয় তাহলেও তারা সাপোর্টকে জানায়, সেই মতো বাগ ক্রিয়েট করতে হয়, আর তারপর সেইভাবে কাজটা এগোয়। এক্ষেত্রে প্রোডাক্ট ব্যাকলগ আইটেম হয়, যে কোনো একটা ফিচার হয়তো নেই কিন্তু সেটা হলে ভালো হয়, সেটা ব্যাকলগ রয়ে গেছে, সেই জিনিসটা আরও ইমপ্রুভ করা দরকার, তো সেই জিনিসটা প্রোডাক্ট ব্যাকলগ আইটেমের মধ্যে পড়ে। আর বাগ হয় যে জিনিসটা অলরেডি এক্সিস্ট করছে, যে অলরেডি জিনিসটা রয়েছে কিন্তু সেটা এক্সপেক্টেড কাজ করছে না, কিংবা হয়তো পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করার দরকার হলো, সেক্ষেত্রে স্পাইক তৈরি করা হয় যে কেন এটা সেই এক্সপেক্টেড পারফরমেন্স রিচ করতে পারছে না। হয়তো দেখা গেল যে 100 জন ইউজার ইউজ করলে যেরকম কাজ করছে, 1000 জন ইউজার ইউজ করলে সব ল্যাগ হয়ে যাচ্ছে, জিনিসটা যতটা ফাস্ট কাজ করা উচিত সার্ভার ডাউন হয়ে যায়, সেরকম সিস্টেম হয়ে যাচ্ছে, ক্র্যাশ করে যাচ্ছে। তো সেই জিনিসগুলো কীভাবে পারফরমেন্স বাড়ানো যায়, যে প্ল্যাটফর্মে হোস্ট করা আছে সেই প্ল্যাটফর্মের কনফিগারেশনটাকে আরও ইমপ্রুভ করা, এই সমস্ত কাজগুলো আমাদের এই কাজের মধ্যে পড়ে। মানে ইউটিউব এই একটা অ্যাপ্লিকেশন, তার প্রতিনিয়ত ইউজার বাড়ছে, কিন্তু প্রতিনিয়ত তার ক্যাপাসিটি তো বাড়াতে হচ্ছে। হ্যাঁ, তাদেরকে ক্যাপাসিটি বাড়াতে হচ্ছে। আর আরও একটা জিনিস, কিছু ক্ষেত্রে ডেটা রিটেনশন পলিসি থাকে, যে তথ্য হয়তো বহু বছরে ইউজই হয়নি, তো সেইগুলো তারা ডিলিট করে দিতে পারে, এইভাবে জায়গা বাঁচায়। আর না হলে তারা বাড়ায়, এরা তো অনেক মানে বড় বড় কোম্পানি, জায়ান্ট, টেক জায়ান্ট, তো এদের ক্ষেত্রে অনেক এরা অনেক পয়সার সুযোগ আছে এদের কাছে, এরা অনেক মানে মনিটারিলি অনেক স্ট্রং, তো সেই জন্য এরা বিভিন্ন ডেটা সেন্টার হোল্ড করে থাকে, সেই সমস্ত ডেটা সেন্টারে ডেটা ম্যানেজমেন্টের নানা রকম পলিসি আছে, তো এইভাবে ওরা বিগ ইউজারের এসে সহজেই হ্যান্ডেল করে নিতে পারে। তাও আমরা কখনো দেখি না যে ফেসবুক ডাউন হয়ে গেছে বা হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে, কিছু আপগ্রেড করতে গিয়ে হয়তো এমন হলো যে সেই পারফরমেন্সটা
মিট আপ করতে পারছে না, কিন্তু ওদের এত ভালো ইউজার বলছি ডেভেলপার রয়েছে যে তারা সেটা কয়েক ঘন্টার মধ্যে ঠিক করে দিল, হয়তো আধ ঘন্টার মধ্যে সেটা তারা ফিক্স করে দিল। এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, ফোনের মধ্যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করি, এটা কতখানি সিকিওর এটা আমাদের লাইফস্টাইলের জন্য? আমাদের সেইখানে ব্যাংক ডিটেলস থাকে, গুগল পে থেকে, ফোনপে থেকে, এই ডেটাগুলো কি চুরি হওয়ার সম্ভাবনা কতখানি থাকে? এমনি বলতে গেলে তো সবকিছুরই লুপহোল থাকে, যে ঘরে যদি কেউ একটা তালা রাখে সেই তালা ভাঙার জন্য চোর তো আসবেই, তো সেই জন্য কোনোটাকে ফুল প্রুফ সিস্টেম বলা যায় না, কিন্তু চেষ্টা করা হয় যেন এমন একটা সিস্টেমে মানে সবাই আপগ্রেড করছে, মানে এসবিআই অ্যাপ্লিকেশন হোক কিংবা মানে যেখানে খুব গুরুত্বপূর্ণ নথি থাকে সেখানে চেষ্টা করা যায় যে টাইট সিকিউরিটি রাখা, ওটিপি সিস্টেম রাখা, তারপরে বায়োমেট্রিক সিস্টেম রাখা, যাতে করে মানে কেউ ইচ্ছে করলেও কোনো লোক ডেটা চুরি করতে না পারে। কিন্তু এটাকে সবসময় গ্যারান্টি দেওয়া যেতে পারে না, কখনো কখনো ইউজারের ভুলের জন্য হয়ে যায়, আবার কখনো কখনো কোনো লুপহোল থেকে যায়। সেটাই হ্যাকারদের কাজ, যে তারা খুঁজে সেই সমস্ত লুপহোলগুলোই বার করে যে যেখান দিয়ে অ্যাটাক করা যাবে। সেই জন্য কোনোটাকেই এরকম বলা যায় না যে কোনোটা ফুল প্রুফ সিকিওর, আবার একদম সিকিওর না এরকমও নয়। ফোন আপডেট করা বা ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট করা, এটা কি উচিত না উচিত না? হ্যাঁ, অবশ্যই উচিত, কারণ সেক্ষেত্রে অনেক সিকিউরিটি আপগ্রেড থাকে, হয়তো কোনো আগের ক্ষেত্রে এমন কোনো লুপহোল রয়ে গেছে যেটাতে অ্যাটাক যারা করবে হ্যাকার তারা অ্যাটাক করতে পারবে, তো আপগ্রেড করলে সেই সম্ভাবনাটা কমে যায়। এই যে বিষয়টা, এটা কি ওরা প্রতিনিয়ত ওটার হ্যাঁ, রিসার্চ সবসময় চলছে এটা নিয়ে, যে ওরা সবসময় দেখছে যে এখানে তো কেস স্টাডি হয় না, যে ওরা সবসময় ওদের কাছে যে অ্যাপ্লিকেশন ইউজ করছে সেখানে টিকিট লগ হয় যে অমুক ইস্যু এসছে, তমুক ইস্যু এসছে, অমুক জায়গায় অমুক ঘটনা ঘটেছে, তো সেই ক্ষেত্রে থেকে তারা শিক্ষা নেয় যে সেগুলো অ্যানালাইজ করে ডেটা অ্যানালাইজ। ওদের কাছে তো এরকম আসে অনেক? হ্যাঁ, এরকম আসে। আমাদের ডেটা চুরি হওয়ার সেরকম ঘটনা আমি দেখিনি এখনো অবধি, আমার তো খুবই স্বল্প এক্সপিরিয়েন্স, তো যারা অনেক দিন ধরে কাজ করছে তাদের ক্ষেত্রে এরকম হয়েছে আমি শুনেছি আগেও, তো সেক্ষেত্রে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলো ব্লক করে দেওয়া, তো তারা সঙ্গে সঙ্গে তারা সে জানে যে কি করতে হবে, রেডি তারা। আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। এবার আসি যে এই বিষয়টা পড়াশোনার জন্য, চাকরি তো আমরা দেখে নিলাম বাজার কীরকম, পড়াশোনার জন্য কি কি পদ্ধতি রয়েছে? ধর এইচএসের মাধ্যমিকের পর তো সে সায়েন্স নিয়ে পড়ছেই, এইচএসের পর তোর এই সাবজেক্টটা আসার জন্য কি কি ভাবে সে আসতে পারে, বা পড়াশোনা করতে গেলে কি কি? এক তো সে বিসিএ যদি করে আসতে চায় তাহলে বিসিএ এমসিএ করে আসতে পারে, আর না হলে বিটেক করতে পারে 4 বছরের কোর্স, সেটার পরেও আসতে পারে, সিএসসি কিংবা আইটি নিয়ে যদি পড়াশোনা করে। আর এখন যে সমস্ত এমএনসি আছে সাপোর্টের কাজের জন্য সেরকম টেকনিক্যাল ডিটেলস তারা এসে শিখে নিতে পারে, তো সেই ক্ষেত্রে যদি বলি তাহলে অন্যান্য যে স্ট্রিম আছে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তাদেরকেও সুযোগ দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, তবে যারা টেকনিক্যাল ডেভেলপিং এর কাজ করে তাদের ক্ষেত্রে বেশি কাজ করে সিএসসি এবং আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর ইনফরমেশন টেকনোলজি। আর যদি কেউ চায় যে ডিপ্লোমার পরে করতে চায় তাহলে সেটাও আছে, যে এইচএস এর আগে যে যদি কেউ 10 অবধি পড়াশোনা করে, মানে মাধ্যমিকের পরে ডিপ্লোমা করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্ট্রিম নিয়ে, তাহলে কিংবা অন্য স্ট্রিম নিয়ে করেও পরে স্ট্রিম চেঞ্জ করা যায়, ল্যাটারাল এন্ট্রি পরীক্ষার মাধ্যমে সে আবার এই স্ট্রিমে এসে যেতে পারে। এই যে এইচএসের পর এই কোর্সটা কমপ্লিট করতে কত বছর সময় লাগে বা ডিউরেশন কত? 4 বছরের কোর্স হয় যদি বিটেক হয়, আর বিসিএ হলে 3 বছরের কোর্স সম্ভবত, আর এমসিএ আরও 2 বছর, তো সেক্ষেত্রে টাইমটা বেড়ে যায়। আর বিটেক করলে সবথেকে কম টাইমে কাজ পাওয়া যেতে পারে এক্ষেত্রে। সব সেমিস্টার সিস্টেম? সব সেমিস্টার সিস্টেম, তথাকথিত। হ্যাঁ, 8টা সেমিস্টার। আমাদের ধর এমনি নর্মাল যে কলেজগুলো আছে সেই সেমিস্টারের ক্ষেত্রে বা এমনি বলা হয় যে 6 মাস করে সেমিস্টার, প্রতিনিয়ত সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত তাদের ধরন চেঞ্জ হচ্ছে, এই 6 মাসে কোর্স কি কমপ্লিট হয়? সত্যি কথা বলতে গেলে ব্যক্তিগতভাবে যদি বলি যে হয় না, যা সাবজেক্ট ভাস থাকে, এক একটা সেমিস্টারে 5টা 6টা করে সাবজেক্ট থাকে, তারপরে অ্যাসাইনমেন্ট থাকে, প্রজেক্ট থাকে, ইন্টারনাল এক্সটার্নাল ভাইভা, অনেক কিছু থাকে, ইউনিট টেস্ট হয় যেগুলো ক্লাস টেস্ট হয়, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এই সমস্ত নানা সমস্যা চলতেই থাকে, তারপর ছুটি ছাটা তো আছেই। তো সত্যিকারে বলতে গেলে যে হয়তো 4 মাস হয়তো হাতে পাওয়া যায়, 4 মাস কি 3 মাস হয়তো পাওয়া যায় হাতে। কিন্তু 3 মাসে এত হিউজ যে সাবজেক্ট, হ্যাঁ, শেষ করিস কি করে?
শেষ করতে গেলে যদি পরীক্ষা পাস করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো পরীক্ষা পাস করার উদ্দেশ্য হলে তো হবে না, সেটা তো চাকরি করতে গিয়ে অনেকবার করতে গেলে হ্যাঁ ওইখানে সমস্ত সাবজেক্ট সবাই যে মানে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারে এমনটা নয়। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে যেটা সব থেকে ইন্টারেস্ট লাগে সেই জিনিসটার দিকে, যেদিকে ঝোঁক বেশি সেই পদ্ধতিটাতে স্যার বেশি টাইম দিতে, সেই জিনিসটা ইউটিউব থেকে বা গুগল থেকে বেশি পড়াশোনা করতে। এখন চ্যাট জিপিটি এসে গেছে, তো এআই থেকেও যে জিনিসটার ব্যাপারে আমার এক্সাক্ট যে জিনিসটা চাই সেটা যদি আমি এআইকে জিজ্ঞাসা করি তাহলে সেক্ষেত্রে আমি আরও ভালো মেটেরিয়ালস পেতে পারি, যে কোন বই পড়লে বা কোন জিনিস স্টাডি করলে আমি ভালো শিখতে পারবো। আমার সময় তখনও আসেনি এআই, তখনও মানে এতটাও ইমপ্রুভ করেনি, এলএলএম তখনও অতটা জনপ্রিয় হয়নি। তো তখন আমরা টিচারদের কনসাল্ট করতাম যে স্যার আমার এইটা ভালো লাগে, তো এক্ষেত্রে কী পড়লে ভালো হয় বা কীভাবে এগোবো। তো সেক্ষেত্রে টিচাররা যা গাইডেন্স দিয়েছে সেইভাবে এগোনো। এবার যদি সিলেবাস শেষ করার কথা বলি তাহলে ওই কোনো রকমের সিলেবাস শেষ করা, পরীক্ষা পাস করতে হবে, তো ব্যাকলগ থাকলে সেটা খারাপ দেখায়। সেই জন্য কোনো রকমের সিলেবাস শেষ করা, যেগুলো ইম্পর্টেন্ট টপিকস, যেগুলো না করলেই নয়, যেগুলো খুব কোর কনসেপ্ট না হলে পরবর্তীকালে আটকাবে, সেই সমস্ত জিনিসগুলোতে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ধর অনেকে কিছু কিছু বিষয়ের উপর সাবলি থাকে, সাবলিতে ক্লিয়ার তো করতেই হয় কোনো না কোনোভাবে। চাকরি ক্ষেত্রে তার এটা কি কি এফেক্ট করতে পারে? সব কোম্পানিতে এই এফেক্ট নেই, কিছু কিছু কোম্পানি যেমন টিসিএস এর ক্ষেত্রে আছে, তো তারা চায় না যে ব্যাকলগ থাকুক, কিন্তু অন্যান্য অনেক কোম্পানি আছে যেক্ষেত্রে এটা গুরুত্ব রাখে না। সেক্ষেত্রে তারা কোম্পানি মানে ক্যান্ডিডেটের পারফরমেন্সটাই দেখে, যে তাদের ইন্টারভিউতে তারা কীরকম মানে কি পারফর্ম করলো, ইন্টারভিউতে কীরকম তারা উত্তর দিল, আর তারা কি কাজ করেছে, প্রজেক্টে কি কাজ করেছে, সেই সমস্ত জিনিসগুলোর ওপর ভিত্তি করেও তারা নিয়ে নেয় অনেক কোম্পানি। তোদের তো ওই, কিন্তু আমি বলবো যে যেন সাপ্লি না থাকে, সেটাই ভালো, সব দিক ক্লিয়ার রাখাই ভালো। হ্যাঁ, এবং সেটার জন্য বলেই দিল যে শুধুমাত্র প্রশ্ন আর উত্তর পুরো দেওয়া দরকার নেই, যে সাবজেক্টের ওপর ডেপথ নলেজ চাই সেইটাতে যেন বেশি করে মনোযোগ দেয়, আর বাকিগুলোতে কোর কনসেপ্ট যেগুলো লাগবে সেগুলো শিখে রাখলেই হলো, যেগুলো আমার লাগবেই, যেগুলো সব সময় না জানলে পরে সেই সাবজেক্টটার কোনো অর্থই থাকে না। তো সেই সমস্ত কোর টপিকসগুলো জেনে রাখতে হবে। তুই শেষ সেমিস্টারে তোকে কলেজ থেকে একটা প্রজেক্ট দিয়েছিল করার জন্য, সবাইকেই দেয়, এটা সবাইকেই দেয়, ফাইনাল ইয়ার। তুই কি করেছিলিস? আমার ক্ষেত্রে আমি ওয়েবসাইট বানিয়েছিলাম একটা, যে আমাদের কলেজের ক্ষেত্রে একটু অসুবিধা ছিল যে যারা ইন্টারভিউতে এলিজিবল তাদেরকে শর্ট আউট করতে বা তাদেরকে কমিউনিকেশন করতে অসুবিধা হতো, অনেক সময় দেরি হয়ে যেত, এমন লাস্ট মোমেন্টে কমিউনিকেট করা হতো যে ক্যান্ডিডেট প্রিপারেশনের টাইম পেত না। তো সেইটা যাতে করা যায় সেই জন্য একটা ডেটাবেস মেনটেন করে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করেছিলাম, যেখানে মানে স্টুডেন্টদেরও প্রোফাইল থাকবে, স্টুডেন্টদের কে কী জানে তাদের রিজিউম সেই সমস্ত ডিটেলস থাকবে, আর টিচাররা সেখান থেকে ফিল্টার আউট করে ডাইরেক্ট নোটিফিকেশান পাঠিয়ে দিতে হবে, এতে দেরি হবে না আর ক্যান্ডিডেটও প্রিপারেশনের সময় পাবে। কতজন মিলে বানিয়েছিলি সেটা? 4 জন মিলে বানিয়েছিলাম। এবার আসি C++, জাভা, পাইথন, এগুলো একটু যদি হালকা। সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্যই হচ্ছে একই, যে সেট অফ ইনস্ট্রাকশন লেখা। এবারে সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা হয় যে সেটা সিস্টেমের কাছে ভালো না প্রোগ্রামারের কাছে ভালো। প্রোগ্রামার মানে যে কোডটা লিখছে বা যে প্রোগ্রামিং করছে। এবারে যদি আমি বলি যে সিস্টেমের ক্ষেত্রে কোনটা ভালো, তাহলে C++ এই ল্যাঙ্গুয়েজগুলো বেশি ভালো, কারণ সেগুলো মানে সিস্টেমের অনেক কাছাকাছি। এক্ষেত্রে দু রকম হয়, কম্পাইলার আর ইন্টারপ্রিটার, দুটো হয়। কম্পাইলার হচ্ছে যে আমি তো যে কোডটা লিখবো সেটা তো আমি ইংরেজিতে লিখবো বা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখবো, তো সেই জিনিসটাকে মেশিনের বোধগম্য, মেশিন 0-1 ছাড়া বোঝে না, তো সেই হ্যাঁ, তো সেই জিনিসটাকে মেশিন রিডেবল জিনিসে কনভার্ট করা, সেই কাজটা করা হচ্ছে কম্পাইলার, বা ইন্টারপ্রিটারও করতে পারে। ইন্টারপ্রিটার লাইন বাই লাইন করে, আর কম্পাইলার পুরো কোডটাকে একসঙ্গে কম্পাইল করে দেয়, মানে পুরো কোডটাকে একসঙ্গে ট্রান্সলেট করে ফেলে মেশিন কোডে, তারপর মেশিন সেটাকে রিড করতে পারে। তো এই C++ এই ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো মেশিনের অনেক কাছাকাছি, এগুলো তাড়াতাড়ি কনভার্ট করা যায়, সেজন্য এগুলোর এক্সিকিউশন টাইম ফাস্ট। সেজন্য অপারেটিং সিস্টেম হোক কিংবা যেগুলো খুব মেশিনের কাছাকাছি থাকার প্রয়োজন বা মেশিন লার্নিংয়ের কোর অ্যালগোরিদম, সেইগুলো এই C++ লেখা হয়ে থাকে। বা কোনো কম্পাইলার লেখা হয়, কম্পাইলারও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই লেখা হয়, তো সেক্ষেত্রে এই সমস্ত C++ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর অন্যান্য বিজনেস অ্যাপ্লিকেশান, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশান হোক, যেগুলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক, তো সেই সমস্ত ক্ষেত্রে ব্যাকএন্ডে জাভাকে বেশি প্রেফার করা হয়। এখন পাইথনের খুব মানে আর কি রমরমা এখন পাইথন। হ্যাঁ, কেন কি না, এগুলো হচ্ছে কি ডেভেলপারের কাজ করার করতে খুব সুবিধাজনক। একটা জিনিস যদি ডেভেলপারের যদি শিখতেই অনেক সময় লেগে যায়, তাহলে তো সে তার তৈরি করতে জিনিসটা সময় লাগবে আর সেটা টাইমটা বাড়িয়ে দেবে।
মানে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেটা তাড়াতাড়ি মিট করা সম্ভব হবে না। তো সেই জন্য এগুলো হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজগুলো তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে, যেমন জাভা, পাইথন এগুলো। এই C++, জাভা এরকম বহু ইনস্টিটিউট আছে যারা এমনি নর্মালি শেখায়, সেক্ষেত্রে কি চাকরির সুবিধা আছে? হ্যাঁ আছে, আমি বলবো আছে। এবারে তাদেরকে প্রথমে একটা রাস্তা খুঁজতে হবে, কোনো একটা জায়গায় যেতে গেলে পথটা জানতে হবে যে কীভাবে যেতে হয়। তো তাদের যদি কানেকশান থাকে যে তারা কোনো কোম্পানিতে সুযোগ দিতে পারবে বা তাদের ওখান থেকে হায়ারিং হয়, তাহলে করলে লাভ আছে। কিন্তু নিজেকে যদি খুঁজতে হয় তাহলে সেটা একটু শক্ত হয়ে যাবে, কারণ ক্রাইটেরিয়া থাকে তো যে টেকনিক্যাল কি পড়াশোনা করেছো সেগুলো ফিল করতে হয়। তো অনেক ক্ষেত্রে সেই স্টেজে বাদ পড়ে যায়, তাদের ক্ষেত্রে মানে ওই পরিসরটা একটু ছোট হয়ে আসে, আর কিছু নয়। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নেই যে মানে কেউ কমার্স নিয়ে পড়েছে বা অন্য কোনো আর্টস নিয়ে পড়েছে বলে সে শিখতে পারবে না। এটা পুরোটাই তার ইন্টারেস্টের ব্যাপার। এটা নেয়ার ক্ষমতা কতখানি আছে। হ্যাঁ, সে যদি শিখতে পারে তাহলে সবই সম্ভব। এবারে তাকে সেই পথটা জানতে হবে যে কিভাবে সেই কোম্পানিতে যেতে পারে। সে যদি একবার চলে যায়, সেই এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সে শিখে যেতে পারে। এমন নয় যে সে কোনোদিন শিখতে পারবে না। মানে ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি ম্যাটার করে না। ঠিক। কাজের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল কতখানি গুরুত্বপূর্ণ? কমিউনিকেশন স্কিল আমি তো বলবো খুবই গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে যেন নিজের পক্ষে সামনের মানুষটাকে বুঝিয়ে দেওয়া যায় যে আমি কি বলতে চাইছি। এবং প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ? প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ সাধারণত ইংলিশই, কারণ এগুলোতে তো বাইরের কাজই বেশি আসে। তো সেই জন্য সেক্ষেত্রে ইংরেজিতেই বেশি কথা বলতে হয় বাইরের লোকের সঙ্গে। কিন্তু নিজেদের মধ্যে আমরা কেউ ইংরেজিতে কথা বলি না, যে টিমের মধ্যে, সেখানে আমরা বাঙালি লোকজন বাংলাতেই কথা বলি। আর যারা হিন্দি বোঝে তাদের সঙ্গে হিন্দিতে কথা বলি, সেই রকম। ক্লাউড কম্পিউটিং আসলে কি? ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে যে মানে আমার একটা কম্পিউটারের প্রয়োজন, সেটা ফিজিক্যালি দরকার হলে সেই কাজটা করতে গেলে আমার কি হবে যে আমাকে এই জিনিসটাকে একটা ভার্টিক্যাল স্কেলেবল, একটা হরিজন্টালি স্কেলেবল। যে আমাকে হয়তো সিপিইউ বাড়াতে হবে। একটা জিনিস করা যায় যে আমি একটা সিপিইউ আছে তার কার্যক্ষমতাকে ইমপ্রুভ করলাম, আর একটা হয় যে আমি দুটো সিপিইউ আনলাম। এই দুটো সিপিইউ আনাটাকে বলছি হরাইজন্টাল স্কেলিং, আর একটা সিপিইউর ক্ষমতা বাড়ালাম সেটাকে আমি বলছি ভার্টিক্যাল স্কেলিং। তো এবারে এইগুলো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে অনেক খরচা বাড়ে এইভাবে ব্যবস্থা করতে। তো সেই জিনিসটাতে ক্লাউড কম্পিউটিং কি সুবিধা দেয় যে তাদের কাছে ডেটা সেন্টার থাকে, সেখানে ক্লাউডে ডেটা স্টোর করে রাখা যায়। আর তারা কম্পিউট ইঞ্জিন ভাড়া দেয়, মানে একটা কম্পিউটার সেটা ভার্চুয়ালি একটা অন্য জায়গায় রয়েছে, সেটা আমি আমার কম্পিউটার বসে, আমার কম্পিউটার হয়তো পাওয়ার কম, ফিজিক্যাল অত পাওয়ার নেই, কিন্তু আমি সেই হাই পাওয়ারওয়ালা সিপিইউ মানে সিপিইউ বা সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারছি ঘরে বসে। তার জন্য আমাকে সেই যে ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার সংস্থা তাকে কিছু পয়সা দিতে হচ্ছে, বা তাকে কিছু টাকা দিতে হচ্ছে, তার পরিবর্তে আমি সেই কাজটা করতে পারছি। তো এইটাই হলো কাজটা করে কি করে, সেটা আমার কাছে ফিজিক্যালি নেই। ওটা হ্যাঁ ফিজিক্যালি নেই, সেটা নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট রয়েছে। যেমন ভিপিসি হয় একটা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, তো এইভাবে কানেকশান আমি তার সেখানে আমার নিজস্ব রুল সেট করতে পারি যে আমি এই সমস্ত বাইরের লোকজন সেটাকে ব্যবহার করতে পারবে না। আমি এমন রুল সেট করব যে বাইরের লোকজনের কাছে সেটা মানে আর কি অ্যাভেলেবেল হবে না, তারা সেটা ব্যবহার করতে পারবে না। তো এইভাবে আমি জিনিসটাকে আরও মানে এটা অনেকটা ব্যবহার। এক্ষেত্রে সুবিধা কি হচ্ছে যে আমার ধর আজকে এটা দরকার, সেই জন্য আমি আজকে আমার মনে হলো যে আমার ইউজার বেস বেড়ে গেছে 1000 জন, তাহলে এমনি সাধারণত লাখে হয়, কিন্তু আমি বলছি ধর আমার একটা ইউজার বেস আছে 1000 জনের। তো এবারে হয়তো পরে দেখা গেল যে সেটা কমে 100 জন হয়ে যাচ্ছে, কিংবা আরও বেড়ে গেল। তো সেই জন্য সেই অনুযায়ী আমি স্কেল করতে পারবো, যে আমি সেই ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার সংস্থাকে বলতে পারবো যে আমার ইউজার বেস কমে গেছে, আমি সিপিইউ কমিয়ে দিতে চাইছি। তো সেক্ষেত্রে আমার পয়সা বাঁচলো। কিন্তু আমি যদি সেটা ফিজিক্যালি করতাম, আমার তো সেক্ষেত্রে সেই সুযোগটা থাকতো না যে আমি আর একটা সিপিইউ চেঞ্জ করে আর একটা সিপিইউ আনবো, সেক্ষেত্রে আমার অনেক খরচা বেড়ে যেত। তো সেই সুবিধাগুলোর জন্য ক্লাউড কম্পিউটিং এত জনপ্রিয় হয়েছে। AWS, অ্যাজিওর, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো, গুগল ক্লাউড, এগুলো খুব জনপ্রিয় হয়েছে। এই যে গুগল ক্লাউড বা এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন হোক বা এই যে সার্চ ইঞ্জিনগুলো, এগুলো কি সিকিওর? হ্যাঁ, এরা তো চেষ্টা করে সিকিউরিটি রাখার, কিন্তু কোম্পানির যদি মন থাকে যে ডেটা লিক করব, সেক্ষেত্রে তো কিছু করা যায় না। যেমন অনেক ক্ষেত্রে আমরা নিউজে আসতে দেখি যে ফেসবুক থেকে এত ডেটা লিক হয়ে গেছে। কিছুদিন আগে একটা খবরে আমি দেখছিলাম যে ভারতবর্ষ থেকেই প্রায় কয়েক কোটি ডেটা চুরি হয়েছে, এবং সেটা ডার্ক ওয়েভে প্রচুর টাকায় বিক্রি হয়ে গেছে। অনেকের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কি কি করণীয় আছে, কারণ আমাদের স্মার্টফোনে গুগল পে আছে, ফোন পে আছে, আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, আমাদের প্রায় সমস্ত ডাটাই ওখানে। ঠিক
সেক্ষেত্রে আমি বলবো যে যতটা দরকার ততটুকুই ডেটা দেওয়া উচিত, মানে আমি প্রয়োজনের অতিরিক্ত ডেটা দেওয়া উচিত নয়। কারণ সেক্ষেত্রে যদি আমি মানে আর কি যতই সিকিউরিটি মেনটেন করি, কোনো সিকিউরিটি শেষ কথা নয়। কারণ যে হ্যাক করছে সে যদি কোনো লুপহোল বার করতে পারে, সে ঠিকই বার করে নিতে পারে। আর অনেক ক্ষেত্রে যে কোম্পানিরা, তাদেরও কতটা সদিচ্ছা আছে তার উপর নির্ভর করে। তারা অনেক ক্ষেত্রে লাভ আদায় করার জন্য অনেক ক্ষেত্রে ডেটা লিকেজের সুবিধা করে দেয়। তারাই লুপহোল রাখে যাতে অন্যরা করে নিতে পারে। তারা তো নিজেদের মানে বদনাম হোক সেটা তো চাইবে না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যেটুকু দরকার, যেটা দেওয়া প্রয়োজন, তার বেশি ডেটা না দেওয়াই উচিত। আমাদের ফোনে মাঝে মধ্যে সফটওয়্যার আপডেট বা যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট চায়। সেই আপডেটগুলো কি করাটা ভালো? অনেকে বলে যে আপডেট করলে ফোনের স্টোরেজ বেড়ে যাচ্ছে, ফোন পারফরমেন্স কমে যাচ্ছে। সেক্ষেত্রে তোর এটার ধারণা কি? আমার মনে হয় যে আপগ্রেড করা উচিত। কারণ হয়তো স্টোরেজের কথা চিন্তা করে আমি আপগ্রেড করলাম না, সেক্ষেত্রে পরবর্তীকালে সিকিউরিটির সমস্যা হতে পারে। যে ওরা হয়তো এমন কিছু সমস্যা বার করেছে, এরকম নানা ঘটনা ঘটছে সারা পৃথিবী জুড়ে, যে এইখানে এই সমস্যা হয়েছে, সেখানে সেই সমস্যা হয়েছে, এই লুপহোলগুলো খুঁজে পাওয়া গেছে। তো তারা সেই অনুযায়ী সেই লুপহোলগুলো ফিক্স করার চেষ্টা করে, ভালনারেবিলিটি যেগুলো থাকে সেগুলো দূর করার চেষ্টা করে। তো আমরা যদি সিস্টেমটাকে আপগ্রেড করি, তাহলে সেই সম্ভাবনাটা অনেক কমে যায়, যে ডেটা ব্রিচ হওয়ার বা ডেটা লিক হওয়ার যে সম্ভাবনা, সেটা অনেকটা কমে যায়। হয়তো স্টোরেজ কমে যাচ্ছে, পারফরমেন্স একটু ল্যাগ করছে, কিন্তু সেটার কথা ভেবে তো আমরা সিকিউরিটিকে নেগলেক্ট করতে পারি না। সিকিউরিটিটা বেশি দরকার হলে আমি একটা ফোন কিনতে পারবো, কিংবা এটা এক্সচেঞ্জে দিয়ে অন্য একটা ফোন নিতে পারবো, কিন্তু সিকিউরিটিটা যদি আমার মানে ব্রিচ হয়, তাতে আমার খুব অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি অ্যাকাউন্ট মানে আর কি সমস্ত টাকা কেউ হ্যাক করে নেয়, সেটা তার সারা জীবনের সঞ্চয় চলে যাবে, কিংবা পার্সোনাল ডেটা চলে গেল, হাতের আঙুলের ছাপ, বায়োমেট্রিক ডেটা যেটা এখন, সেগুলো যদি বিক্রি হয়ে যায়, সেক্ষেত্রে অনেক এই যে আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী যারা, তাদের এই ফলস আধার কার্ড, ভোটার কার্ড বানানোর জন্য এই বায়োমেট্রিক ডিটেলস চুরি হয়। তো সেগুলোর ক্ষেত্রে অনেক বড় মাসুল আমাদেরকে দিতে হতে পারে। এবার সেই কম্পিউটারের ক্ষেত্রে আমাদের বহু বাড়িতে যে সফটওয়্যারটা ইনস্টল আছে, মানে কম্পিউটার চালানোর ক্ষেত্রে, মানে ওএস যেটা অপারেটিং সিস্টেম, সেটা ক্র্যাক ভার্সন। বেশিরভাগ বাড়িতেই ক্র্যাক ভার্সন, অরিজিনাল ভার্সন কারোর কাছে সেরকম নেই। যারা হাই লেভেলে কাজ করে বা তাদের খুব প্রয়োজন, তারাই ওটাই করে। কিন্তু সাধারণ বাড়িতে ব্যবহার করা বা আদার্স যেগুলো ক্র্যাক ভার্সন, এই ক্র্যাক ভার্সন কতখানি ক্ষতিকর বলতে ক্ষতিকর তো বটেই, কিন্তু আমরা যেহেতু সেরকম হাই প্রোফাইল কাজ করি না, সে বা এই ক্ষেত্রে আমরা যে কাজ করি সেক্ষেত্রে তো ব্রাউজারটা ভালো ইনস্টল করি। এবার সে ব্রাউজার যা ডেটা ইউজ করে, তো সেক্ষেত্রে অতটা রিস্ক থাকে না। কিন্তু আমি বলবো ক্র্যাক ভার্সন না ইউজ করাই ভালো। অনেক ক্ষেত্রে পয়সার সমস্যার জন্য কিংবা আর্থিক দিক থেকে মধ্যবিত্তের অতটা সামর্থ্য থাকে না যে তারা অরিজিনাল ভার্সন কিনে ইউজ করবে, সেক্ষেত্রে ক্র্যাক ভার্সন বাধ্য হয়ে ইউজ করতে হয়, কিন্তু এটা করাটা উচিত। এবং দোকান থেকেও সেই ক্র্যাক ভার্সন ইনস্টল করেই দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে দোকানদার লাভ রাখার জন্য করে থাকে, যে আমিও চাই যে আমার দোকানের কাস্টমার বাড়ুক। আমি যদি বেশি পয়সা দিয়ে অরিজিনাল ভার্সন দিই, সেটা খুব কম কাস্টমার সেটা অ্যাফোর্ড করতে পারবে। তো সেই জন্য তারা এরকম করে থাকে। এখানে একটা ছোট্ট জিনিস বল, যে সেই যে ওয়েসটা যে অরিজিনাল, সেটা বুঝবে কি করে? সেটা বুঝতে গেলে ওই প্রপার্টিসে গিয়ে চেক করা যায়, ওইখানে সিস্টেম লেখা থাকে যে কোনটা। তারপর সিস্টেম আপগ্রেড করতে গেলে পরে ব্লক হয়ে যাবে যখনই ওটা ক্র্যাক ভার্সন হবে। আচ্ছা, কারণ ওরা তো চেক করবে অরিজিনাল কিনা, সেক্ষেত্রে সিস্টেম আপগ্রেড হবে না। অনেকে আপডেট করেই না। হ্যাঁ, সেই জন্যই অনেকে আপগ্রেড করে না। সেক্ষেত্রে একটু রিস্ক রয়েই যায়। তারা হয়তো সেরকম হাই প্রোফাইল কাজ করে না যে সেখানে ডেটা ব্রিচের সুযোগ আছে, সেই জন্য তাদের অতটা অসুবিধা হয় না। কিন্তু আমি কেন সুযোগটা দেবো কাউকে? যদি আমার ক্ষমতা থাকে নেওয়ার, আমি বলবো অরিজিনালি নেওয়া ভালো। ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, কম্পিউটার, এগুলো যদি একটু বিষয়টা বলি। আচ্ছা, ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে যে এখন ডেটা হচ্ছে পাওয়ার, যে এবারে সেই জিনিসটাকে ডেটা হলো আর কি সব কিছুর মূলে আছে। সেই ডেটাটাকে যদি হ্যান্ডেল করতে চাই, তো কোথাও একটা স্টোর রাখতে হবে। আমি যদি ম্যানুয়াল বলি, যে আমি যদি ডেটা মেনটেন করতে চাই, আগে সেই জাবদা খাতায় লিখে রাখতো, কিংবা একটা এক্সেল শিটের মধ্যে লিখে রাখা, বা স্প্রেডশিট বানানো, টু ডু লিস্ট বানানো। তো সেই সমস্ত কাজগুলোকেই যদি আমার কম্পিউটারের ভেতরে করতে হয়, সেই ডেটাটাকে তো কোথাও স্টোর রাখতে হবে ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন অ্যারেতে ডেটা রাখা যায়, লিঙ্ক লিস্ট হয়, তারপরে সেটাকে আমি কত তাড়াতাড়ি ইউজ করতে পারছি সেইটাও, মানে আমাকে ডেটাটা স্টোর করলেই হবে না, সেই ডেটাটাকে আমাকে অ্যাক্সেসও করতে হবে। তো সেই সমস্ত সুযোগগুলো যাতে ভালোভাবে করা যায়, তার জন্য ডেটা স্ট্রাকচারটা ইউজ করা হয়ে থাকে। মূলত ডেটা স্টোর করাই এর
কত এফিসিয়েন্টলি ডেটাকে স্টোর করা যেতে পারে এবং অ্যাক্সেস করা যেতে পারে, এটাই এর মুখ্য উদ্দেশ্য। তা সেক্ষেত্রে বিভিন্ন টেকনিক আছে, যেমন হলো অ্যারে আছে, লিঙ্ক লিস্ট আছে, তারপর ট্রি আছে, এই সমস্ত ক্ষেত্রে মানে আর কি সুযোগ সুবিধা রয়েছে। এটা হলো ডেটা স্ট্রাকচার। আর অ্যালগোরিদম হচ্ছে যে কোনো প্রোগ্রামিং করতে গেলে আমি বললাম না যে তার একটা বেস থাকবে যে কি করতে হবে স্টেপ বাই স্টেপ, সেইটা যে কোডটা সেটাই হচ্ছে অ্যালগোরিদম, যে কিভাবে করতে হবে জিনিসটা, একটা পদ্ধতি, সেইটাই হলো অ্যালগোরিদম। এবার সেই অ্যালগোরিদমটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোডিং করতে হয়, কিন্তু তার বেসটা হচ্ছে সেই অ্যালগোরিদমটাই। এতদিন ধরে কাজ করছিস, কাজ করতে করতে তোর কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? চ্যালেঞ্জ বলতে এখন তো টেকনোলজি বারবার ইভলভ হচ্ছে, তো অনেক নতুন আপডেট আসছে, সেগুলো শিখতে হয়, তো সেটা একটা দিক। আর অনেক ক্ষেত্রে এমন কিছু সিস্টেম আছে টিমের মধ্যে গন্ডগোল হয়, যে তা একজন একটা মত দিল আর একজন বললো না এটা করলে ভালো হবে না, সেক্ষেত্রে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করার একটা ব্যাপার থাকে, তো সেই দিকগুলো দেখতে হয়। এটা একটা। সেটা সলভ হয় কি করে? সেটা সলভ করতে গেলে স্ক্রাম মাস্টার থাকে বা যে লিড থাকে তাকে আমরা জানাই, এবার আমরা নিজেদের প্রেজেন্টেশন দিই যে আমাদের দিকটার কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, এবারে সেটা আবার তারা ক্লায়েন্টকে দেখায়, মানে কাস্টমারকে দেখায়, তারা যদি বলে, এবার তাদের কথাই শেষ কথা, জিনিসটা যেহেতু তাদের, এবার তারা যেটা মত দেবে এবার আমরা সেইটা অনুযায়ী এগোবো। আমরা আমাদের দিকটা আমরা দুটো পসিবিলিটি দেখাচ্ছি বা তিনটে পসিবিলিটি দেখাচ্ছি, চুজ করার দায়িত্ব তাদের। তোর লাইফ মানে ওয়ার্ক লাইফ আর রিয়েল লাইফ ব্যালেন্স হচ্ছে কি করে? ব্যালেন্স করা সত্যি বলতে হচ্ছে না, একটু শক্তই বটে এক্ষেত্রে, কারণ কাজের যা প্রেশার থাকে, তো সেক্ষেত্রে। ওয়ার্কিং আওয়ার্স কীরকম থাকে সব দিকে? 9 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স, এমনি 1 ঘন্টা ব্রেক নিয়ে টিফিন টাইম ধরে, কিন্তু যা কাজ থাকে সে করতে গিয়ে ওভার টাইমও করতে হয়, তো সেই জন্য অনেক সময় শনি রবিবারেও কাজ করতে হয়, তার পরিবর্তে অন্য দিন ছুটি দেয়, তো বলতে গেলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা একটু শক্ত হয়ে থাকে এক্ষেত্রে। কাজের ভীষণ প্রেশার? হ্যাঁ, কাজের প্রেশার থাকে, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট মিট করতে হয়, ডেডলাইন মিট করতে হয়, যে কাস্টমারের সেই জিনিসটা অমুক দিনের মধ্যে চাই, তো সেক্ষেত্রে হয়তো এক্সট্রা কাজ করেও তাদের কাজটা সম্পূর্ণ করে দিতে হয়। মানে আগে তাদেরকে খুশি করো, তারপর তারপরে নিজে খুশি হয়। এবার সেক্ষেত্রেই মানে আর কি নিজের খুশির দিকগুলো নিজেকে তো দেখতেই হবে, ওটা মানে আর কি কাজ তো থাকবেই সারা জীবন, কিন্তু তা বলে কি পরিবারকে সময় দেবো না, সেটা তার মধ্যেই বার করে নিতে হবে, যে যখন আমি ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করা, এইভাবেই আনন্দ খুঁজে নিতে হবে। এই যখন এই কাজ শেষ হয়ে যাচ্ছে, অবসর সময় এখনো কি তুই গল্পের বই পড়িস বা সময়টা কাটে কি করে? হ্যাঁ, গল্পের বই পড়ি, আর এখন একটু সোশ্যাল মিডিয়াতেও এসছে, একটু সোশ্যাল মিডিয়াও দেখি, যেটা খুব কম কিন্তু দেখি, একদম দেখি না তা না। সিনেমা দেখা হয়? সিনেমা দেখি, কম দেখি, খুব একটা বেশি দেখা হয় না। ওয়ার্ক ডেভেলপমেন্টে এরর, এটা এরর থেকে যখন সেটা রেডি হয়ে আসার যে সলিউশনটা, সেটা কিভাবে আসছে? এরর তো প্রথমে আগে কাউকে অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে কেন এররটা আসছে, ডিবাগ করতে হয় কোডটা, তো সেটাকে কিছু ড্রাই মানে মক ডেটা দিয়ে যে কি কেসে, মানে কোন কন্ডিশনে এই এররটা এসছে সেটা দেখতে হয়, তারপর সেই কন্ডিশনটা আমরা আর্টিফিশিয়ালি তৈরি করার চেষ্টা করি, যে ইউজার করেছিল যখন তখন এটা হয়েছিল, তাহলে আমি এটা করে দেখি কি হয়, তারপরে সেক্ষেত্রে এবার আমি কিছু লুপহোল খুঁজে পেলাম, তো সেইটা আমাকে করতে হয়, বাগ ক্রিয়েট করা থাকে, সেখানে আমার অ্যানালিসিস দিতে হবে, এবারে যে মানে আর কি লিড থাকবে সে অ্যাপ্রুভ করলেই সেটা আমরা ঠিক করে দিতে পারবো। এবারে সেখানে একটা ব্যাপার আছে যে প্রথমে একটা ধাপে ধাপে যায়, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে প্রথমে সেই জিনিসটাকে ঠিক করা হয়, তারপরে সেটা স্ট্রেস এনভায়রনমেন্টে যায়, তারপরে টেস্টিংয়ে কিউএ কোয়ালিটি অ্যানালিস যে সিস্টেম সেখানে যায়, তারপর স্টেজিংয়ে আসে, স্টেজিংয়ে ওই প্রোডাকশন লাইক এনভায়রনমেন্টই হয়, কিন্তু সেখানে আসল তথ্য থাকে না, ডেটাটা যেটা ইউজ হয় সেটা মক ডেটা থাকে, তারপর সেটা যায় প্রোডাকশনে। এই মক ডেটাটা পরে তো ওটা ইরেজ করা হয়? হ্যাঁ, এগুলো রিফ্রেশ করা হয়, ডেটা রিফ্রেশ, যে প্রত্যেকটা প্রোডাকশন থেকে ডেটা স্টেজিংয়ে আসবে, স্টেজিং থেকে ডেটা কিউএতে, তারপরে স্ট্রেসে, তারপরে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে। ডেটা ছাড়া তো টেস্টিং হবে না, কারণ অরিজিনাল সেই ইউজার যখন ইউজ করবে সেই সিনারিওটাও তো আমাকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে চিন্তা করতে হবে, তবে তো আমি ইউজারকে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবো। এখানে খুব জানার ইচ্ছা করছে, এই যে সিস্টেমে যে এই কাজগুলো করছিস, এই সিস্টেমটা এটার কি সিস্টেমে ব্যবহার হয়? লিনাক্স বা এরকম ধরনের কিছু?
না ওদের নিজস্ব থাকে? না না, এমনি যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করি সেটা যে কোনো জায়গাতেই চলবে, যে কোনো ব্রাউজারে চলবে। সেটা ক্রোমেও চলতে পারে, ফায়ারফক্সে চলতে পারে, ম্যাক ওএসেও চলতে পারে, সাফারি বা ওই জাতীয় ব্রাউজারে এই যে চলবে। তো ওয়েবসাইট জিনিস তো সেজন্য সব জায়গাতেই চলবে। এবার তার ব্যাকএন্ড যদি আমি বলি যে সেখানে ডেটা কোথায় স্টোর আছে, সেখানে লিনাক্স এনভায়রনমেন্টে ইউজ হয়। লিনাক্স যেহেতু আরো ফাস্ট বা সেখানে কমান্ড রান করে অনেক বেশি গ্রিপ পায় ডেভেলপার, সেক্ষেত্রে উইন্ডোজ এনভায়রনমেন্ট। লিনাক্সে তো পুরো স্ক্রিন তো ব্ল্যাক থাকে। ওটা হচ্ছে কি, হ্যাঁ ওখানে আমি দুরকম করতে পারি। লিনাক্স এনভায়রনমেন্টকে দুরকম টুল, একটা উইনএসসিপি বলে হয়, সেখান দিয়ে খুললে অনেকটা মানে উইন্ডোজের মতোই সিস্টেমটা দেখতে লাগে। কিন্তু অরিজিনাল যদি আমাকে কমান্ড লাইন কাজ করতে হয় তাহলে ওটা সিইউআই ক্যারেক্টার ইউজার ইন্টারফেসেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে পুট্টি বলে একটা টুল হয়, সেটা ইউজ করে সেই লিনাক্স এনভায়রনমেন্টে কানেক্ট করে, রিমোটলি কানেক্ট করে সেখানে কাজ করতে হয়। এই যে বললাম যে সব ক্লাউডে, তো সেই জিনিসটাকে তো আমি ডাইরেক্ট হ্যান্ডেল করতে পারছি না, আমাকে রিমোটলি কানেক্ট করে সেই জিনিসটাতে কাজ করতে হচ্ছে। কালি লিনাক্স কি কাজ হয়? আমাদের সেভাবে ইউজ হয় না, মানে ওগুলো যারা খুব সিকিউর এনভায়রনমেন্ট করে তারা কাজ হতে পারে। আমাদের নর্মাল রেড হ্যাট, এন্টারপ্রাইজ লিনাক্স এইগুলো ইউজ হয়। লিনাক্স আর কালি লিনাক্স তারা দাবি করে যে নর্মাল যে ওয়েজ আছে অপারেটিং সিস্টেম, তাদের থেকে এটা অনেক বেশি সিকিউর। তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন রাখে। এটা বিভিন্ন আর কি তাদের নিজস্ব ব্যাপার যে তারা কিভাবে সেটা মেনটেন করে। কিন্তু প্রত্যেকবারই তারা এমনভাবে জিনিসটাকে, ডেভেলপাররা যারা কোর সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে বা সিকিউর জিনিসপাতি বানানোর ক্ষেত্রে যাদের কাজ, তারা এই সমস্ত এনভায়রনমেন্টগুলো বেশি ইউজ করে থাকে, যাতে ডেটা লিকের সম্ভাবনা অনেক কম থাকে। তাও তো ডেটা লিক হয় তো এইসব জায়গা থেকে? খুব কম হয়, হয় না বলবো না, হয় সবেতেই হয়। কোডিংটা কি? কোডিং ওই যে প্রোগ্রামিং এর ব্যাপারটাই, যখন আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখছি সেটাই হলো কোডিং করা। যে কোড লিখছি আমি, সেই কোডটা থাকছে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে, মানে আমরা বলছি বাংলা ভাষায়, ওদের হচ্ছে কম্পিউটার ভাষা। হ্যাঁ, ওটা কম্পিউটারের ভাষায়। এবার সেটাও একদম ডাইরেক্ট কম্পিউটার বুঝতে পারবে ওই ভাষাটাই তা নয়। আমি যেটা লিখছি সেটা আবার কম্পাইলার বা ইন্টারপ্রিটার ইউজ করে মেশিন কোডে কনভার্ট হবে, তবে কম্পিউটার ইউজ করে। একদম পুরোনো দিন আগে বাইনারিতে পাঞ্চ কোড এসব ইউজ হতো। আচ্ছা। সেই যখন প্রথম কম্পিউটার এসেছিল, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কম্পিউটার, তো তখন এত সুযোগ ছিল না। এগুলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি++, জাভা এগুলো। আর তার আগে যেগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল, কোবল এইসব ছিল, তো সেইগুলোতে অনেকটা মেশিনের কাছাকাছি ছিল সেই কোডগুলো। তো এবার সেগুলোতে কোড করা বা কাজ করা খুব কষ্টকর হতো। যে প্রোগ্রামিং করছে বা কোডিং করছে তার পক্ষে খুবই কষ্টকর হতো। একটা সোজা জিনিস বানাতে, একটা সিম্পল কাজ করতে অনেক বেশি সময় লেগে যেত। তো সেক্ষেত্রে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আমাদেরকে শুধু মাঝখানে একটা ট্রান্সলেটার টুল রাখতে হচ্ছে, যে ট্রান্সলেটটা করে দেবে। আর আমি আমার নিজের টেকনোলজিতে আমি যে কাজটা করতে চাইছি, যে ইনস্ট্রাকশনটা লিখতে চাইছি, সেটা আমি সি++, জাভা, পাইথন বা এই জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজে লিখছি। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তো সেরকম যার যেটাতে সুবিধা হচ্ছে, কাজটা সেই একই হয়। মানে পড়াশোনার ক্ষেত্রে তোকে সবকটা ল্যাঙ্গুয়েজই মোটামুটি ধরে যাবে, তোর যেটা পছন্দ তুই সেটাকে চুজ করবি। হ্যাঁ, না এরকম বলা যায় না যে কলেজ সবসময় সব ল্যাঙ্গুয়েজ শেখায় না। আচ্ছা। তো আমার কোন টেকনোলজিটা ভালো লাগছে তাহলে সেই মতো আমাকে শিখতে হবে। যেমন যদি কারো ওই ডেটা রিলেটেড কাজ ভালো থেকে থাকে, অনেকে যাদের ইমেজ প্রসেসিং ভালো লাগে, তো তারা অনেক ক্ষেত্রে নামটা মনে পড়ছে না, ভুলে গেলাম, যাই হোক একটা টুল আছে, সেই টুলটা ইউজ করে করা যেতে পারে। আর ম্যাটল্যাব তো ওইটা ইউজ করে করা যেতে পারে। আর তারপরে যদি কারো মনে হয় যে সে এমএল বা এআই নিয়ে কাজ করবে, তার সেক্ষেত্রে পাইথন শেখা খুব দরকার। পাইথন তাদের লাইব্রেরিটাই এত সমৃদ্ধ থাকে যে সেই লাইব্রেরিটা ইউজ করে খুব সহজে কাজ করা যায়। আর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানাতে গেলে, যেমন ওয়েবসাইট হোক কিংবা এই যেগুলো ডেস্কটপে ইউজ করার টুল হোক, তো সেক্ষেত্রে জাভা ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ব্যাকএন্ডটা তৈরি করা হয় জাভা দিয়ে, আর ফ্রন্টএন্ডটা তৈরি করা হয় রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার বা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো। তো যার যেটা পছন্দ হয় বা যে স্ট্রিমে যার কাজ করার ইচ্ছা, সেই অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। আর একজন প্রোগ্রামার যে সব ল্যাঙ্গুয়েজ জানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হতেই পারে সে একটা ল্যাঙ্গুয়েজ জানে কিন্তু সেটাতেই সে মাস্টার, এরকম ক্ষেত্রে হতে পারে। পশ্চিমবঙ্গে এই সময় দাঁড়িয়ে আইটি সেক্টরগুলো কি কি কাজের সুবিধা আছে? আইটি সেক্টর কাজের ভালোই সুবিধা রয়েছে। যদি আমি বলতে চাই যে এখন আইটি সেক্টর অনেকটা আগে যতটা ছিল ততটা হয়তো নেই এখন, যেহেতু অনেকেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং সাপ্লাই অনেক বেশি হয়ে গেছে। যতটা ডিমান্ড তার থেকে বেশি সাপ্লাই এসে গেলে, যেরকম এটা প্রত্যেকটা সেক্টরেই তো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক সেক্টরে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, স্যাচুরেশন হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে আমার যতটা দরকার ততটার থেকে বেশি এসে যাচ্ছে।
তো সেই জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু থাকছে, এমন নয় যে চাকরি নেই। আইটির বাজারে চাকরি কিছু না কিছু থাকছে, কারণ যে জিনিসটা ডেভেলপ হচ্ছে সেই জিনিসটা ডেভেলপ করতে লোক লাগছে প্রথম কথা, তারপর সেই জিনিসটা মেনটেনেন্স করতে হচ্ছে, ডেটা মেনটেন করা, ডেটা রিফ্রেশ করা হোক, তারপর টেস্ট করতে লোক লাগছে, সাপোর্টের লোক লাগছে যারা ওই টিকিটগুলো দেখবে, এই কাস্টমারের ইস্যুগুলো হ্যান্ডেল করবে। আর এছাড়া যারা এমনি কি বলবো, যারা হার্ডওয়্যারের কাজ করে তাদের ক্ষেত্রেও কাজের সুযোগ আছে, যারা হার্ডওয়্যারের কাজ শিখেছে তাদের ক্ষেত্রেও তারা আইএস টিম, ইনফ্রাস্ট্রাকচার টিমে কাজ করতে পারে। তারপর ডেভঅপস আছে, এই যে ক্লাউডে জিনিস ডিপ্লয় করা, কোনোটা জিনিস যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে থাকে তখন তো সেটা লোকালি চলে, লোকাল কম্পিউটারে রান হয়, কিন্তু আমি যখন সেটা সবার জন্য সেটাকে খুলে দিতে চাই, সবাই ব্যবহার করতে হবে, সেটা আমাকে কোথাও একটা হোস্ট করতে হয় বা কোনো একটা কম্পিউটারে সেটাকে তুলতে হয়, সেই কাজগুলো করে ডেভঅপসের লোক, সেই কাজগুলোর জন্য লোকের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতের বাইরে কাজের কি সুবিধা এরকম রয়েছে এই কাজের? হ্যাঁ রয়েছে, কারণ এগুলো অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি কাজ করে, তো বহুজাতিক সংস্থা, তাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, বিভিন্ন দেশে ব্রাঞ্চ রয়েছে, তো সেই জন্য তাদের সুযোগ রয়েছে। এবারে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, একটু কম সুযোগ রয়েছে, কারণ মানে অতটা বেশি কোম্পানি যে রয়েছে এমন নয়, বা সব যেমন ব্যাঙ্গালোরের সঙ্গে যদি তুলনা করি তাহলে ব্যাঙ্গালোরে কাজের সুযোগ অনেক বেশি পশ্চিমবঙ্গের তুলনায়, কিন্তু পশ্চিমবঙ্গে যে নেই এমন নয়, আছে, কম। আগামী দিনে বা এখনই অলরেডি শুরু হয়ে গেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সাথে চলে আসছে রোবোটিক সায়েন্স, রোবট দ্বারা সমস্ত কিছু করা। তোদের এই কাজটা টোটালটাই যেহেতু অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের বেসড, সেক্ষেত্রে কাজের কতখানি ক্ষতি হতে পারে বা কর্মসংস্থান আগামী দিনে কোন দিকে যাচ্ছে, এটা যদি তোর এখন কাজ করতে গিয়ে কী ধারণা হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে এআই একটু সমস্যা তো সৃষ্টি করতে পারে, যে যারা এটার ক্ষেত্রে কী হবে, যে যারা এআই জানে সেই সমস্ত ডেভেলপাররা বা সেই সমস্ত যারা আর কি ইঞ্জিনিয়ার, তারা যারা এআই জানে না তাদেরকে রিপ্লেস করে দিতে পারে। তো যদি কেউ এআই শেখে বা জানে, তাহলে আমার মনে হয় না তাদের কাজের সুযোগ হারাতে পারে, একটু হয়তো সমস্যা হবে, কিন্তু একদম চলে যাবে সেটা আমি বলছি না, কারণ সেই এআইটাকে ডেভেলপ করার জন্য তো লোক দরকার। কিন্তু সেখানে এইখানে বলতে চাইছি, ধর এখানে একটা কম্পিউটার চলছে, ওখানে একটা কম্পিউটার চলছে, 4টে কম্পিউটার চলছে, 4টে লোক থাকতো, আজকে সেই 4টে লোকের বদলে 4টে রোবট কাজ করছে, আমি খালি তাকে ওয়াচ করলাম যে কোথায় কি সমস্যা যায়, তখন আমি দেখবো। এখানে তো 4টে কর্মসংস্থান চলে গিয়ে তাকে একজনের জায়গায় 4টে কাজ দেখতে হবে। হ্যাঁ, আমি যদি বলি যে হ্যাঁ, সেটা একটা দিক থেকে বলা যেতে পারে, কিন্তু সেই রোবটগুলোকে প্রোগ্রাম করার জন্য লোকের দরকার হচ্ছে, তাই যাদের সেই স্কিলটা আছে তারা চাকরি হারাচ্ছে না, কিন্তু যাদের সেই স্কিলটা নেই, যে এমন একটা কাজ করছে যেটা কম্পিউটারও করে দিতে পারে, সেক্ষেত্রে দেখতে হবে যে আমার মধ্যে ইউনিক কী আছে, আমি ইউনিক কী করতে পারি যেটা অন্য কেউ করতে পারবে না। সেই জিনিসটাকে স্ট্রং বানালে আমার মনে হয় যে সেই জিনিসটাকে নিজের স্কিল বানিয়ে নিলে চাকরি যাওয়ার সম্ভাবনাটা কমবে। কিন্তু আমি বলছি না যে চাকরি যাবে না, সেটা বলা মানে আর কি খুব চাপের, খুবই চাপের, কারণ যেভাবে এআই ডেভেলপ করছে, মানে প্রথমে কোনোদিন আগে কি কেউ ভাবতে পেরেছিল যে এরকম আমি একটা যা তা প্রশ্ন করবো? আগে গুগলে নর্মাল প্রশ্ন করতাম, সেক্ষেত্রে নানা রকম ওয়েবসাইট বেরিয়ে আসতো, সেই ইন্ডেক্সিং ইউজ করে, সেই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউজ করা হতো। এবার সেক্ষেত্রে যেগুলো ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, স্যার ডাইরেক্ট মানে সেই ওয়েবসাইটগুলো তথ্যকে অ্যানালাইজ করে যেটা ইউজারের দরকার, মানে যে কোশ্চেনটা করছে তার কি চাই, সেইটা একদম কনসাইজ ওয়েতে দেওয়া হচ্ছে। এবং আমি একটা কথা বলি, এখানে অন ক্যামেরাই বলছি, আমি যেসব থাম্বনেল ব্যবহার করি তার বেশিরভাগটাই আমি এআই দিয়ে তৈরি করা, ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, কারণ গ্রাফিক ডিজাইনার রয়েছে, কিন্তু সে সেটাকে কারেকশন করছে বা করছে, কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা গুগল বা এ থেকে এত সুন্দর করে দিচ্ছে, যেটা গ্রাফিক ডিজাইনে করতে হয়তো সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, তার সেই ক্রিয়েটিভিটিটা দরকার হবে, যে হ্যাঁ তার অনেকটা সময় লাগবে, সে হয়তো আরো ভালো বানাতে পারবে আর একটু টাইম দিলে, কিন্তু সে যেহেতু তাড়াতাড়ি চাইছে, টাইমটা যেহেতু এখানে ম্যাটার করছে। আর এখানে তো কম্পিউটারের তো সেটাই সুবিধে, যে কম্পিউটার কোনোটা গণনাকে খুব তাড়াতাড়ি করে দিতে পারে মানুষের থেকে, এবং কয়েক সেকেন্ডে, এবং আমি যতবার ওটাকে লিখছি বিভিন্ন টাইপের সে আমাকে দিচ্ছে, অপশন দিচ্ছে, মানে এটা খুব ভালো দিক। শুধু গুগল বলে নয়, এখন ফেসবুক এআই, হোয়াটসঅ্যাপ, মিড জার্নি বা হ্যাঁ মেটা এআই, যেটা মেটা এআই তো লিখে দিলেই হয়ে যাচ্ছে। এখন দেখছি জামার কালার, আমি যে কোনো জামার কালার দিচ্ছি, বলছি এই জামার কালারটা আমাকে চেঞ্জ করে দাও, অটোমেটিক্যালি চেঞ্জ করে দিচ্ছে। ঠিক, এবং কোন দিকে যাচ্ছে এখন সেটা টেকনোলজি বলবে। এবং এখন যারা নতুন পড়াশোনা করছে তাদের যদি
কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া দরকার যদি বলিস? আমি তো বলবো যে সবার আগে যেন বেস স্ট্রং থাকে, যে কোনো জিনিসের ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে কিছুই তৈরি হয় না। তো সেক্ষেত্রে যে নতুন টেকনোলজি আসছে, যেমন ডেটার যে এই সমস্যা সিকিউরিটি না, সেটা দূর করার জন্য ব্লক চেন বলে একটা টেকনোলজি এসছে, যে সেই ডেটাটা চেঞ্জ করা খুব শক্ত। কেউ যদি চেঞ্জ করতে চায় তাহলে ডেটাটাই গন্ডগোল হয়ে যাবে, মানেটাই বদলে যাবে। তো সেই ব্লক চেন টেকনোলজি এসছে, তারপরে ক্লাউড কম্পিউটিং এসছে, এআই, এমএল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি কেউ, মানে এগুলো আমি অ্যাডভান্স দিকে বলছি, এগুলো নিয়ে যদি কেউ ইন্টারেস্ট দেখায় বা এগুলো নিয়ে যদি অগ্রসর হয় তাহলে অনেক স্কোপ আছে ভবিষ্যতে। আর কিন্তু বেস যেন সবার স্ট্রং হয়, যে আমি মানে বড় কিছু শিখবো বলে ছোট ছোট ভিত্তিগুলো যদি ঠিক না করে, এটা যোগ করা যদি আমি ঠিক করে না শিখি তাহলে কি আমি বড় ক্যালকুলাস করতে পারবো? সেরকম আর কি ব্যাপার, যে বেস যদি ঠিক থাকে তাহলে আমি অনেক ভালো জিনিস বানাতে পারবো, অনেক বড় জিনিস শিখতে আমার সুবিধা হবে। তো সেই জন্য আমি বলবো বেস যেন স্ট্রং থাকে, আর তার উপরে যে জিনিসটা ভালো লাগে, ক্লাউড কম্পিউটিং হোক কিংবা এআই, এমএল, যে জিনিসটা ভালো লাগে, যে জিনিসটাতে তার ইন্টারেস্ট আছে, এগুলোর খুব ভালো মার্কেট রয়েছে। তো ব্লক চেন, এগুলো যদি কারো ইন্টারেস্ট থাকে সে যেন সেগুলো নিয়ে অগ্রসর হয়, তাই তার ভালো কাজের সুযোগও রয়েছে। আর এই সমস্ত মানে সে একটা টেকনোলজিক্যাল চেঞ্জের পার্ট হওয়ার সুযোগ পাচ্ছে, যে এই যে ঘটনাটা ঘটছে সেটাকে সে প্রত্যক্ষ করছে, যে সে একটা অংশ হচ্ছে সেই ঘটনাটা। দেখতে দেখতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম, আর যেটা বলার এই প্রশ্নগুলো আমাকে কিংশুক পাঠিয়েছে তোকে করার জন্য, এবং থ্যাংক ইউ কিংশুক, মানে এই বিষয়গুলো থ্যাংক ইউ কিংশুক। তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো আমার কাছে খুবই নতুন, সাবজেক্টটা আমার কাছে নতুন। আমি কমার্স নিয়ে পড়েছি, আমি ডেবিট ক্রেডিট ছাড়া অন্য কিছু বুঝি না, বা এই ধরনের জিনিস আমার কাছে খুব নতুন কিছু হয়েছে, নতুন কিছু, অবশ্যই নতুন কিছু। এবং যাতে আমার চ্যানেলের মাধ্যমে আগামী দিনে যারা এই বিষয়গুলো নিয়ে অগ্রসর হচ্ছে তাদেরকে যাতে আমরা এটা দিতে পারি, এর জন্য ছোট্ট ধারণা পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এপিসোড আমরা এখানেই শেষ করছি। আগামীতে আবার নতুন কোনো পেশা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এইটুকুই, নমস্কার। নমস্কার।